গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ। আজ পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। রাত বেশি হয়নি, 8টা বাজে। সানাউল্লাহ কাদের খানকে নিয়ে হোপ ক্লিনিকে গেলেন। বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে না। সানাউল্লাহর অস্থির লাগছে। এর আগেও তিনি 2বার হোপ ক্লিনিকে এসেছেন, দেখা হয়নি। আজ আরেকবার চেষ্টা নেবেন। রোগীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না, এটা কেমন কথা? বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলে বরং রোগীর মন প্রফুল্ল হবে। আজও দেখা হলো না। রিসিপশনে বসে অবিকল চামচিকার মতো মেয়েটি বলল, পেশেন্ট ঘুমাচ্ছে। সানাউল্লাহ বললেন, মাত্র 8টা বাজে, এর মধ্যে পেশেন্ট ঘুমাচ্ছে? রিসিপশনিস্ট বলল, আমাদের এখানকার নিয়ম হচ্ছে সন্ধ্যা 7টায় ডিনার দেয়া হয়, 7:30টার মধ্যে পেশেন্টকে ঘুম পাড়িয়ে দেয়া হয়। মেন্টাল পেশেন্টের জন্য ঘুমটাই একমাত্র চিকিৎসা। কাদের খান বলল, একটু খোঁজ নিয়ে দেখুন না ম্যাডাম, হয়তো জেগে আছেন। রিসিপশনিস্ট বলল, প্রথম কথা পেশেন্ট ঘুমোচ্ছে, দ্বিতীয় কথা জেগে থাকলেও দেখা করতে দেওয়া হবে না। আমরা পেশেন্টকে আইসোলেশনে রাখি, ওনাকে তার স্ত্রীর সঙ্গেই দেখা করতে দেওয়া হয় না। আপনারা তো অনেক দূরের। সানাউল্লাহ বললেন, আমি দূরের কেউ না, আমি তার ঘনিষ্ঠ বন্ধু। পাগলের আবার বন্ধু কি? পাগলের কাছে সবাই বন্ধু, আবার সবাই শত্রু, বুঝেছেন? এখন বিদায় হন। আবু করিম জেগে আছেন। এখন তিনি বাধা অবস্থায় নেই। বিছানায় পা ঝুলিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছেন। ঘুমের ইঞ্জেকশন নিয়ে নিয়ে তার মধ্যে জবুথবু ভাব চলে এসেছে। তিনি হতাশ চোখে নার্সের দিকে তাকিয়ে আছেন। নার্স সিরিঞ্জে ওষুধ ভরছে। আবু করিম বললেন, ইঞ্জেকশনটা 2 মিনিট পরে দাও, 2 মিনিট তোমার সঙ্গে কথা বলি। নার্স বলল, 2 মিনিট প্রেম করতে চান? আবু করিম বললেন, প্রথম দিনেই তোমাকে মা বলে ডেকেছিলাম, তুমি মনে হয় ভুলে গেছ। নার্স বলল, 2 মিনিট সময় দেয়া যাবে না, 1 মিনিট দিলাম, বলুন কি বলবেন। আবু করিম বললেন, আমি আমার বন্ধু সানাউল্লাহকে একটা চিঠি লিখেছি। চিঠিতে পুনশ্চ দিয়ে লিখেছি যে তোমাকে এই চিঠি দেবে, তুমি সঙ্গে সঙ্গে নগদ 10,000 টাকা দেবে। আমার বন্ধু টাকাটা অবশ্যই দেবে। এখন মা বলো, তুমি কি চিঠিটা তাকে পৌঁছে দিয়ে 10,000 টাকা রোজগার করতে চাও? আমার বালিশের নিচে চিঠিটা আছে। নার্স বলল, আপনার 1 মিনিট শেষ, হাত বাড়ান, ইঞ্জেকশন দেব। হতাশ আবু করিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত বাড়ালেন। আইনুদ্দিনকে হোপ ক্লিনিকে ভর্তি করার ব্যবস্থা গোপনে গোপনে করা হয়েছে। আইনুদ্দিনের শাশুড়ি মেয়ে রুবাকে নিয়ে কাজটা করেছেন। ড জহুরা খানম ফিজিক্সের ছাত্রী সেজে গোপনে দেখেও গেছেন। তিনি বলেছেন, পেশেন্টের কথাবার্তা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও পেশেন্ট সিঙ্গেল ট্র্যাক হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ট্র্যাকচ্যুত হবে, তখনই ভায়োলেন্ট হয়ে যাবে। ট্র্যাকচ্যুত হবার আগেই তাকে ক্লিনিকে ভর্তি করা দরকার। আপনারা ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে তাকে ক্লিনিকের গেট পর্যন্ত আনুন, বাকিটা আমার লোকজন করবে। আইনুদ্দিনের স্ত্রী এবং শাশুড়ি আজ এই উদ্দেশ্যেই সন্ধ্যা থেকে বসে আছেন। বেড়াতে যাবার কথা বলে আইনুদ্দিনকে গাড়িতে তোলা হবে। আইনুদ্দিন রাজি হয়েছেন। তিনি বলেছেন, একটা জটিল অঙ্ক করছেন, অঙ্ক শেষ হলেই গাড়িতে উঠবেন। রাত 8টা বাজে, অঙ্ক শেষ হচ্ছে না। সালেহা বেগম বললেন, বাবা, এটা কি অঙ্ক, এত সময় লাগছে? আইনুদ্দিন বললেন, ভূত বিষয়ক একটা অঙ্ক। ভূতের অঙ্ক? জি, বিষয়টা হচ্ছে আমি ভূতের একটা কাল্পনিক সমীকরণ দাঁড় করিয়েছি। ভূতকণার কৌণিক ভরবেগ হিসেবে ফার্মিয়ন কণা নিয়েছি, তবে তার সঙ্গে একটি ইমাজিনারি নাম্বার বসিয়ে দিয়েছি, অর্থাৎ √(-1). যেহেতু ভূত একটি ইমাজিনারি বিষয়, ইমাজিনারি নাম্বারটা আসা উচিত। সালেহা বেগম মেয়ের সঙ্গে চোখ চাওয়াচাই করলেন। রুবা বলল, তোমার এই ভূতের অঙ্ক শেষ হতে কতক্ষণ লাগবে? আইনুদ্দিন বললেন, বুঝতে পারছি না। রুবা বলল, 1 ঘন্টার জন্যে অঙ্কটা বন্ধ রাখো, আমরা এর মধ্যে ঘুরে চলে আসব। আইনুদ্দিন বললেন, কোথায় যাব? সালেহা বেগম বললেন, একটু আগে কি বললাম, আমার এক পরিচিত রোগী হোপ ক্লিনিকে ভর্তি হয়েছে, তাকে দেখে আসব। আইনুদ্দিন বললেন, আমি তাকে দেখে কি করব, আমি তো ডাক্তার না। রুবা বলল, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হলো সামাজিকতা। তুমি রাজি হয়েছিলে যাবে, এখন গায়গুই করছো কেন? অঙ্ক করছি তো। তোমার অঙ্ক পালিয়ে যাচ্ছে না, 1 ঘন্টার মধ্যে আবার শুরু করতে পারবে। আইনুদ্দিন বললেন, আচ্ছা ঠিক আছে। সালেহা বেগম বললেন, তুমি বরং একটা কাজ করো, তোমার খাতা কলম সাথে নিয়ে নাও, গাড়িতে যেতে যেতে ভূতের অঙ্ক করবে।
এই বলেই তিনি মেয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিলেন। আইনুদ্দিন খাতা এবং কলম নিয়ে উঠে দাঁড়ালেন। তখনই তার হঠাৎ করে মনে হল প্রকৃতি জটিলতা পছন্দ করে না। তিনি অকারণেই সমীকরণ জটিল করেছেন। ভূতের কণা হওয়া উচিত ভূষণ কণা। নতুন এই বিষয়ে মাথায় নিয়ে হাসপাতালে যাবার প্রশ্নই ওঠে না। তিনি বললেন, 1 মিনিট সময় চাই, বাথরুমে যাব। সালেহা বেগম দরাজ গলায় বললেন, 1 মিনিট কেন, যতক্ষণ সময় লাগে সময় নাও, ভালোমতো হাত মুখ ধুয়ে নিও। ভূতের অঙ্ক করতে করতে তোমাকে দেখাচ্ছেও ভূতের মতো। আইনুদ্দিন বাথরুমে না ঢুকে পেছন দরজা দিয়ে বের হয়ে গেলেন। তার গন্তব্য সানাউল্লাহর বাড়ি। তিনি ঠিক করেছেন অঙ্ক শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। সালেহা বেগম হোপ ক্লিনিকে জোহরা খানমকে টেলিফোন করে জানালেন, রোগী নিয়ে কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছি। রোগী এখন বাথরুমে, বাথরুম থেকে বের হলেই রওনা হব। গাড়ি রেডি আছে। রোগীর অবস্থা খুবই খারাপ, এখন সে ভূতের অঙ্ক করছে। জোহরা খানম বললেন, কোনো রকমে ক্লিনিকে নিয়ে আসুন, ভূতের অঙ্ক চিরজীবনের মতো ভুলিয়ে দেব। রাত 11টায় আইনুদ্দিন অনেক ঝামেলা করে সানাউল্লাহর বাড়ি খুঁজে পেলেন। আইনুদ্দিনের চেহারা উদ্ভ্রান্ত। তিনি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন সানাউল্লাহর বাড়ি খুঁজে পাবেন না। বাকি জীবন তাকে রিকশায় বসে কাটাতে হবে। এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে রিকশা ভাড়া। তিনি শূন্য পকেটে বের হয়েছেন। 3 দিন হল আইনুদ্দিন মহানন্দে সানাউল্লাহর বাড়িতে বাস করছেন। তাকে আলাদা একটা ঘর দেয়া হয়েছে, চেয়ার টেবিল দেয়া হয়েছে। নীলক্ষেত থেকে বিশাল সাইজের কোলবালিশ কিনে আনা হয়েছে। দিনের মধ্যে কয়েকবার কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা তার অভ্যাস। আইনুদ্দিনের রুটিন এরকম: সকাল 6টা, ঘুম থেকে জেগে ওঠেন, 1 কাপ লিকার চা খেয়ে এবং ফিজিক্স ইন ট্রাবল বইটা নিয়ে বাথরুমে ঢুকেন। সকাল 7টা, নাস্তা খেয়েই লেখার টেবিলে, অঙ্ক কষা শুরু। সকাল 10টা, অঙ্কে বিরতি, কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা। সকাল 11টা, আবার অঙ্ক শুরু। দুপুর 1টা, লাঞ্চ শেষ করে কোলবালিশ জড়িয়ে ঘুম। দুপুর 3টা, কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা। সন্ধ্যা 6টা, অঙ্ক শুরু। রাত 11টা, রাতের খাবার এবং 1 ঘুমে রাত কাবার। সানাউল্লাহর সঙ্গে তার কথাবার্তা হয় না বললেই ঠিক বলা হয়। রফিক এই মানুষটাকে দেখে মুগ্ধ। সে এসে সানাউল্লাহকে বলল, বিরাট পাগল আদমি স্যার। সানাউল্লাহ বললেন, কি করে বুঝলি পাগল আদমি? রফিক বলল, প্রথম রাইতে বলেছি, স্যার আমার নাম রফিক, কিছু যদি লাগে রফিক বললে আওয়াজ দিলে সুইটে আসব। সকালবেলা জিজ্ঞাস করে, এই তোমার নাম কি? নাম বললাম। সন্ধ্যাবেলা আবার জিগায়, এই তোমার নাম কি? দিনের মধ্যে কয়েকবার ওনারে নাম বলতে হয়। সানাউল্লাহ বললেন, অতিরিক্ত জ্ঞানের মানুষ তো, এই জন্যে এরকম। রফিক বলল, খাওয়া খাদ্য নিয়েও ওনার কোনো চিন্তা নাই, যা দিতেছি খায়া ফেলতেছে। লবণ ছাড়া একবার তরকারি রাইন্ধা দিলাম, আপনারে আলাদা লবণ দিয়ে দিছি। উনারে লবণের একটা দানাও দিই নাই, খায়া ফেলছে, কিছু বুঝে নাই। এরকম আর করবি না, যত্ন করবি। অবশ্যই যত্ন করব স্যার। জ্ঞানী মানুষের যত্ন না করলে কার যত্ন করব? মূর্খের যত্ন? বাপ মা আমারে এই জন্যে পয়দা করে নাই। সানাউল্লাহ ভেবেছিলেন হোমডু ডুমডুর সঙ্গে আইনুদ্দিনের পরিচয় করিয়ে দেবেন। শেষে পরিকল্পনা বাদ দিয়েছেন। ভূতের বাচ্চা দেখে মানুষটা ঘাবড়ে যেতে পারে। জটিল অঙ্ক নিয়ে বসেছে, শেষে অঙ্কে গণ্ডগোল হয়ে যাবে। হোমডু ডুমডুকে আইনুদ্দিনের কথা বলেছেন। তারাও আড়াল থেকে দেখে এসেছে। তারা আইনুদ্দিনের নাম দিয়েছে অঙ্ক চাচু। সানাউল্লাহ এখন নিয়ম করে তাদের লেখাপড়া শেখাচ্ছে। যুক্তাক্ষর ছাড়া বাংলা শব্দ দুজন পড়তে পারে। হোমডু যোগ বিয়োগ শিখে ফেলেছে। ডুমডু মনে হচ্ছে অঙ্কে একটু কাঁচা। লেখাপড়া সানাউল্লাহ খুব কায়দা করে শেখাচ্ছেন। রফিককেও সঙ্গে নিয়ে বসছেন। 3 জন একসঙ্গে শিখছে, কাজেই রফিক কিছু বুঝতে পারছে না। হোমডু ডুমরু রফিকের আশেপাশেই গুড়গুড় করে, কিন্তু রফিক তাদের দেখতে পায় না, অথচ তিনি নিজে স্পষ্ট দেখছেন। মাঝে মাঝে তার নিজের ক্ষীণ সন্দেহ হয়, হোমডু ডুমরু তার মনের কল্পনা না তো। পর মুহূর্তেই এই চিন্তা ঝেড়ে ফেলে দেন। মনের কল্পনা হলে রোজ যে ব্যাটারি কিনে আনছেন, সেই ব্যাটারিগুলি খাচ্ছে কে? হোমডু ডুমরুর উপর তার অস্বাভাবিক মায়া পড়ে গেছে। এখন তারা আর খাটের নিচে ঘুমায় না, সানাউল্লাহর সঙ্গে খাটেই ঘুমায়। সানাউল্লাহকে রাতে গল্প শোনাতে হয়। সানাউল্লাহ ঠাকুরমার ঝুলি বইটা নিয়ে এসেছেন। রোজ রাতে বই থেকে 10 পাতা পড়ে শোনাতে হয়। তিনি চেষ্টা করছেন 2 ভাই বোনের রাতে জেগে থাকার অভ্যাস দূর করতে। মানুষের সঙ্গে তারা যেহেতু বাস করছে, তাদের মানুষের স্বভাব গ্রহণ করাই ভালো। ডুমরু এখন রাতে ঘুমানোর অভ্যাস করে ফেলছে। হোমডু ঘুমাচ্ছে না।
তবে হাই তোলা শুরু করেছে। মনে হয় কিছুদিন পর সে নিজেও ঘুমাতে শুরু করবে। সানাউল্লাহ ভূত সমাজের জন্য কিছু করতে চান। প্রাণী হিসেবে মানুষের অবস্থান ভূতের ওপরের অবস্থানের প্রাণী দুর্বলদের জন্য কিছু করবে, সেটাই স্বাভাবিক। ভূতদের জন্য তিনি কি করবেন তা মোটামুটি ঠিক করে ফেলেছেন। ক, বাসস্থান সমস্যার সমাধান। যেসব গাছে ভূতরা থাকতে চায় সেই সব গাছ ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাগানো, যেমন শেওড়া গাছ, তেঁতুল গাছ, বেলগাছ, বাঁশঝাড়। অনাথ ভূত শিশু কিংবা পিতামাতা পরিত্যক্ত ভূত শিশুদের জন্য একটা এতিমখানা প্রতিষ্ঠা। খ, ভূতদের আদমশুমারি অর্থাৎ ভূতশুমারি করা, যাতে বাংলাদেশের ভূতের প্রকৃত সংখ্যা জানা যায়। গ, ভূত খাদ্য। ভূতরা ঠিকমতো খাদ্য খাচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। খাদ্যের অভাবে এরা যেন কষ্ট না পায়। ঘ, তাদের শিক্ষার দিকটাও দেখতে হবে। মানুষরা জ্ঞানে বিজ্ঞানে এত দূরে গিয়েছে, ভূতরা শিক্ষার অভাবে পিছিয়ে থাকবে, এটা কেমন কথা? সানাউল্লাহ একদিন অ্যাপয়েন্টমেন্ট করে ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। যেসব ভূত ঢাকা শহরে বাস করে তাদের নগরের সুযোগ সুবিধা গ্রহণের পূর্ণ অধিকার আছে, এই বিষয়টাই ওনাকে বুঝিয়ে বলা। চিফ ইঞ্জিনিয়ার সাহেব অবাক হয়ে বললেন, ঢাকা শহরে আপনি শেওড়া গাছ আর বাঁশ গাছ লাগাতে চান? সানাউল্লাহ বললেন, জি জনাব, নিজ খরচে করব। এতে বাসস্থান সমস্যার আশু সমাধান হবে। কার বাসস্থান? ভূতদের বাসস্থান। তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে তো হবে না। ওদের সুযোগ সুবিধা আমাদের দেখতে হবে। তারা আমাদের মতোই ঢাকা শহরে বাস করছে, যদিও মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে না, প্রয়োজনে দিবে। আপনি কি সত্যি সত্যি ভূতদের জন্যে শেওড়া গাছ লাগাতে চাচ্ছেন? জি জনাব, আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করে মেয়র সাহেবের কাছে একটা আর্জিনামা লিখে এনেছি। আর্জিনামা রেখে যান, আমি মেয়র সাহেবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। সানাউল্লাহ বললেন, আপনার অশেষ মেহেরবানি। ভূত সমাজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। চিফ ইঞ্জিনিয়ার বললেন, ভাই, যদি কিছু মনে না করেন, আপনার কিন্তু ভালো চিকিৎসা দরকার। সানাউল্লাহ বললেন, আমার মেয়ে জাবিনেরও তাই ধারণা। সে অস্ট্রেলিয়ায় থাকে, আমাকে নিয়ে যাচ্ছে। প্রয়োজনে অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেব, মেয়ে দেখবে। মেয়ের কাছে থাকুন, ভালো থাকবেন। ভূতদের নিয়ে ভূতরা চিন্তা করুক, তাই না? আরেকটা কথা, ভূতদের প্রতি আপনার এত মমতা, আপনি নিজে কি কখনো ভূত দেখেছেন? সানাউল্লাহ বললেন, ভূতের 2 বাচ্চা আমার সঙ্গেই থাকে, এরা ভাই বোন। বোনটা আমাকে বাবা ডাকে। এই তথ্যটা আপনাকে প্রথম জানালাম, আর কেউ জানে না। আমার মেয়ে যাবেন কেউ বলিনি। একটা ভূতের বাচ্চা আমাকে বাবা ডাকছে, এটা জানলে সে মনে কষ্ট পেতে পারে। চা খাবেন? সানাউল্লাহ বললেন, চা খাবো না ভাই, আপনি যে চা খাওয়াতে চেয়েছেন এটাই যথেষ্ট। অফিস আদালতে এই কাজটা আজকাল কেউ করে না। সবাই আছে নিজের ধান্দায়, সবাই দেখছে নিজের স্বার্থ। আমার মেয়ে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, সে দেখছে নিজের স্বার্থ। সে একবারও চিন্তা করছে না ভূতের বাচ্চা দুটার কি হবে, এদের কার কাছে রেখে যাব। চিফ ইঞ্জিনিয়ার বললেন, এদের আপনি সঙ্গে করে নিয়ে যান। ভূতের 2 বাচ্চার ভিসাও লাগবে না, টিকিটও লাগবে না। সানাউল্লাহ আনন্দিত গলায় বললেন, অতি উত্তম প্রস্তাব দিয়েছেন ভাই সাহেব। আমার মাথায় বিষয়টা একবারও আসেনি। আপনার এখানে আসা আমার সার্থক হয়েছে। যদি সময় পান অস্ট্রেলিয়া যাবার আগে একবার আসবেন। অবশ্যই আসব। সবচেয়ে ভালো হয় আমার বাসায় যদি একবার আসেন। আপনার নিজের মুখ থেকে পোষা ভূতের গল্প শুনলে আমার ছেলেমেয়েরা মজা পাবে। ওরা আমার কাছে রোজ রাতে ভূতের গল্প শুনতে চায়। আমি কোনো ভূতের গল্প জানি না বলে বলতে পারি না। কবে যেতে বলছেন? দেরি করে লাভ কি, আজই চলে আসুন। আমি ধানমন্ডিতে থাকি। সানাউল্লাহ বললেন, ভাই, আজ তো যেতে পারব না। আজ কবিগুরু রবীন্দ্রনাথের আত্মাকে আনা হবে, চক্রের মাধ্যমে আনা হবে। নরুন্দ সাহেব ব্যবস্থা করছেন। উনি থিওসফিস্ট, বিখ্যাত মিডিয়াম। চিফ ইঞ্জিনিয়ার ড্রয়ার থেকে তার একটা কার্ড বের করে দিতে দিতে বললেন, কার্ডটা রেখে দিন, ঠিকানা লেখা আছে। যে কোনো সন্ধ্যায় টেলিফোন করে বাসায় চলে আসবেন। আমার ছেলেমেয়েরা আপনার ভূতের বাচ্চার গল্প শুনবে, রবীন্দ্রনাথের আত্মার সঙ্গে দেখা হওয়ার গল্পও শুনবে। নরুন্দ সাহেবের বাড়িতে ভৌতিক চক্র বসেছে। একটা গোল টেবিলের চারপাশে হাত ধরাধরি করে 5 জন বসা, সবার হাত টেবিলে রাখা। টেবিলের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। এছাড়া ঘরে কোনো আলো নেই। নরুন্দের গলায় বেলি ফুলের মালা। মোমবাতির নিচেও কিছু টাটকা বেলি ফুল রাখা হয়েছে। বেলি ফুলের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না।
ঘরের এক কোণায় ধূপ পোড়ানো হয়েছে, ঘর ভর্তি ধূপের গন্ধ। নুরুন্দ কথা বলা শুরু করলেন। ভৌতিক চক্রে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে যারা আছেন তারা একাধিকবার চক্রে বসেছেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন সদস্য জনাব সানাউল্লাহ। তিনি একজন বিশিষ্ট গ্রন্থকার। তার সঙ্গে কথাবার্তা থেকে কিছুক্ষণ আগে জেনেছি তিনি যে গ্রন্থটি রচনা করছেন তার নাম দিনের শেষে ভূতের দেশে। এই নামটি কবিগুরুর গান থেকে ধার করা। আজ আমরা কবিগুরুকে চক্রে আহ্বান করব। আপনারা সবাই চোখ বন্ধ করে এক মনে বলবেন, গুরুদেব আসুন। আমরা আপনার প্রতীক্ষায়। কেউ হাত ছাড়বেন না। আমরা হাতে হাত ধরে গোল করে বসেছি। এই কারণে একটি চৌম্বক আবেশের তৈরি হয়েছে। যখন আবেশ জোরালো হবে তখন চৌম্বক ঝড় পরকালে ধাক্কা দেবে। কবিগুরু আমাদের আহ্বানে সাড়া দিয়ে চলে আসবেন। সানাউল্লাহ আশ্চর্য হয়ে বললেন, ওনাকে কি চোখের সামনে দেখব? নুরুন্দ অত্যন্ত বিরক্ত হয়ে সানাউল্লাহর দিকে তাকালেন। নুরুন্দের অ্যাসিস্ট্যান্ট আসগর মিয়া নুরুন্দের ডান দিকে বসেছেন। টাকলাসের মতো চেহারা, নাকের নিচে বিরাট গোপ। গোপটা এমন যে মনে হয় গাম দিয়ে লাগানো, কথা বললে খুলে পড়ে যাবে। আসগর মিয়া বললেন, রবীন্দ্রনাথের আত্মা স্যারের ওপর ভর করবে, তখন রবীন্দ্রনাথের হয়ে স্যার কথা বলবেন। স্যারের ওপর ভর করার একটাই কারণ, স্যারের মতো মিডিয়াম অতি দুর্লভ। নুরুন্দ বললেন, অতি উচ্চশ্রেণীর ভৌতিক চক্রে অবশ্যই চর্মচক্ষেও আত্মা দেখা যায়। আমার কয়েকবার সেই সৌভাগ্য হয়েছে। শেক্সপিয়র সাহেবকে দেখেছি, তার সঙ্গে হ্যান্ডশেকও করেছি। সেই গল্পও আরেকদিন করব। যাই হোক, আপনারা আহ্বান শুরু করুন। আত্মার আবির্ভাবের পর তাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করবেন বিনয় এবং ভদ্রতার সঙ্গে। সবার চোখ বন্ধ। বলুন, গুরুদেব আসুন। আমরা আপনার প্রতীক্ষায়। কিছুক্ষণের মধ্যেই নুরুন্দের শরীর কাঁপতে লাগল। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। মাথা পেন্ডুলামের মতো দুলতে লাগল। আসগর মিয়া বললেন, গুরুদেব চলে এসেছে, সবাই বলুন সুস্বাগতম। সবাই বলল সুস্বাগতম। নুরুন্দ চোখ মেলে সবার দিকে তাকালেন এবং খানিকটা মেয়েলি গলায় বললেন, তোমরা ভালো আছো? বলেই তাকালেন সানাউল্লাহর দিকে। সানাউল্লাহ ভীত গলায় বললেন, স্যার, আমি ভালো আছি। অন্যদের কথা বলতে পারছি না। আপনি কেমন আছেন? নুরুন্দ অর্থাৎ কবিগুরু বললেন, আমি অনিত্য, জগৎ অনিত্য। আমি এই অনিত্যের মাঝেই নিত্যের অনুসন্ধানে ব্যস্ত আছি। এখনও কি কবিতা রচনা করেন? আমি যেখানে বাস করি সেখানে কাগজও নেই, কলমও নেই। তারপরেও মনে মনে কাব্য রচনা করি। অবসরে নিজের লেখা পুরনো কবিতাগুলি আবৃত্তি করি। শৈবাল দিখিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো 2 ফোঁটা দিলেম শিশির। সানাউল্লাহ বিস্মিত হয়ে বললেন, নিজের কবিতা ভুল করেছেন স্যার। 2 ফোঁটা শিশির হবে না স্যার, হবে 1 ফোঁটা শিশির। রবীন্দ্রনাথ বললেন, মরতে আমি 1 ফোঁটা শিশিরের কথাই লিখেছিলাম। পরকালে এসে মনে হলো আমাকে এই কৃপণতা মানায় না। শিশির 2 ফোঁটা হওয়া উচিত, কাজেই কারেকশন করেছি। কথা শেষ হবার আগেই নুরুন্দ গোঁ গোঁ শব্দ করতে করতে ধরাম করে টেবিলে পড়ে গেলেন। আসগর মিয়া বললেন, কিছু একটা সমস্যা হয়েছে। গুরুদেব চলে গেছেন। আজকের মতো চক্রের সমাপ্তি। সবাই যার যার বাড়িতে চলে যান। আমার স্যার অজ্ঞান হয়ে গেছেন, তাকে মেডিকেল নিতে হতে পারে। সানাউল্লাহ বন্ধুকে নিয়ে রাতের খাওয়া খেতে বসেছেন। আইনউদ্দিনকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। বেচারা অঙ্ক নিয়ে অতিরিক্ত পরিশ্রম করছেন, বোঝাই যাচ্ছে। চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। সানাউল্লাহ বললেন, অঙ্ক কোন পর্যায়ে আছে? আইনউদ্দিন বললেন, একটা ওয়েভ ফাংশন দাঁড় করিয়ে ফেলেছি। তাহলে তো মনে হয় অনেক দূর চলে গেছ। আইনউদ্দিন চিন্তিত গলায় বললেন, তা না, জিনিস আরও জটিল হচ্ছে। সানাউল্লাহ বললেন, রুবা ভাবি অস্থির হয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন। তুমি যে আমার এখানে আছো তা জানাবো। ভুলেও না, এখানে আমি ভালো আছি। শুধু খাবার দাবারে মাঝে মধ্যে সামান্য সমস্যা হচ্ছে। কি সমস্যা? তোমার কাজের ছেলে, ওর নাম যেন কি? রফিক। আরেকদিন বললেন, রফিক ছেলেটা রান্নাবান্নায় বিশেষ পারদর্শী বলে মনে হচ্ছে না। প্রায়ই লবণ ছাড়া তরকারি রাখছে। তুমি আলাভোলা মানুষ বলে বুঝতে পারছো না। একদিন সকালে আমাকে চিনির বদলে লবণ দিয়ে চা দিল।
ওকে কিছু বলো না কেন? লজ্জা পাবে বলে কিছু বলি না। মানুষ হয়ে জন্মেছে, ভুল তো করবেই। খাওয়া দাওয়া শেষ করে সানাউল্লাহ রাতে ঘুমোতে গেছেন। ঠাকুরমার ঝুলি হাতে হোমরু ডমরুকে গল্প পড়ে শোনাচ্ছেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল, পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মোদি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধু। এই সময় জাবিনের টেলিফোন। সে উৎকণ্ঠিত গলায় বলল, টেলিফোন করে করে তোমাকে পাচ্ছি না। বাবা, কি করছো? সানাউল্লাহ বললেন, গল্প পড়ে শোনাচ্ছি রে মা, তোকে যেমন শোনাতাম। ঠাকুরমার ঝুলি থেকে পড়ে শোনাচ্ছি। কাকে পড়ে শোনাচ্ছ? হোমডু আর ডুমরুকে। জাবিন তীক্ষ্ণ গলায় বলল, কাকে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সানাউল্লাহ বললেন, নিজেকেই পড়ে শোনাচ্ছি, আর কল্পনা করছি তুই ঘুম ঘুম চোখে পাশে আছিস। জাবিন বলল, অদ্ভুত অদ্ভুত কথা তোমার সম্পর্কে শুনতে পাচ্ছি বাবা, মন অত্যন্ত খারাপ। সানাউল্লাহ চিন্তিত গলায় বললেন, কি কথা শুনছিস? জাবিন বলল, যারাই তোমার সঙ্গে মেশে তাদেরকে তুমি পাগল বানিয়ে ছেড়ে দাও। কাকে আবার পাগল বানালাম? হামিদ মামাকে। উনি এখন রোজ সকালে নাশতার মতো একটা করে ব্যাটারি খান। তা তো জানতাম না। আবু করিম চাচা তো মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন শুধু বাকি আছে, আইনুদ্দিন চাচা। বাবা, উনিও কি পাগল হয়ে গেছেন? ইন্টারনেটে দেখলাম তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রুবা চাচি তার সন্ধান চেয়ে সব পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। আমাকে তো তুমি কিছুই জানাচ্ছ না। সানাউল্লাহ বললেন, আইনুদ্দিন ভালো আছে, আমার বাড়িতেই লুকিয়ে আছে। বলো কি, কেন? জটিল একটা অঙ্ক ধরেছে। তার বাসায় অঙ্কের পরিবেশ নেই। কি অঙ্ক? ভূতের একটা অঙ্ক। কোয়ান্টাম বলবিদ্যা দিয়ে ভূত আছে কি নাই প্রমাণ হয়ে যাবে। সেই ভূতের ওয়েব ফাংশন তৈরি করে ফেলেছে। জাবিন কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, কি হচ্ছে? সানাউল্লাহ বললেন, কিছু হচ্ছে না তো মা, সব নর্মাল। তুমি কি ভালো আছো? সানাউল্লাহ বললেন, আমি খুবই ভালো আছি। এমনিতেই ভালো ছিলাম, কবিগুরুর সঙ্গে কথাবার্তা বলার পর আরও ভালো লাগছে। কার সঙ্গে কথা বলেছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরকালে বসে উনি এখন নিজের পুরনো কবিতা কারেকশন করছেন। ওই যে কবিতাটা আছে না, শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। এখানে 1 ফোঁটার জায়গায় এখন হবে 2 ফোঁটা। তোর কাছে সঞ্চয়িতা আছে না? কারেকশন করে ফেল। জাবিন টেলিফোন রেখে দিল, ইন্টারনেট নিয়ে বসল। ঢাকায় আসার টিকিট কাটবে, আর দেরি করা যাচ্ছে না। সানাউল্লাহ সামনে রূপবতী কিন্তু বামন টাইপ খাটো এক মেয়ে বসে আছে। সে নিজে খাটো, তার হাত পাও খাটো। মেয়েটার চোখ পিটপিট রোগ আছে। সে ক্রমাগত চোখ পিটপিট করে যাচ্ছে। মেয়েটার গা থেকে ফিনাইলের কঠিন গন্ধ আসছে। মেয়েটা হোপ ক্লিনিকের নার্স, নাম রেণুকা। সে আবু করিমের একটা চিঠি নিয়ে এসেছে। সানাউল্লাহ বললেন, মা, তোমার নাম? মেয়েটা বলল, আমার নাম দিয়ে কি করবেন? চিঠি নিয়ে এসেছি, চিঠি পড়েন। পুনশ্চ লেখাটা আগে পড়েন। সানাউল্লাহ বললেন, নামটা বলো, আলাপ পরিচয় হোক। মেয়েটা বলল, আলাপ পরিচয়ের কিছু নাই, আমার নাম রেণুকা। চিঠির পুনশ্চটা শুরুতেই পড়বেন প্লিজ। সানাউল্লাহ বললেন, পুনশ্চ শুরুতে পড়ব কেন? আগে চিঠি পড়ব, তারপর না পুনশ্চ? মেয়েটা বলল, পুনশ্চ পড়ে আমাকে আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। মর্নিং শিফটে আমার ডিউটি আছে। আরেকটা কথা, আমাকে চেক দিলে হবে না, নগদ টাকা দিতে হবে। ঘরে এত টাকা না থাকলে কাউকে ব্যাংকে পাঠিয়ে আনান। সানাউল্লাহ বললেন, স্থির হয়ে বসো তো মা, এত নড়াচড়া করবে না। পুরো চিঠিটা আমাকে শান্তিমতো পড়তে দাও। তোমাকে টাকা দেবার ব্যাপার থাকলে টাকা দেয়া হবে। সানাউল্লাহ চিঠি পড়তে শুরু করলেন। প্রিয় সানাউল্লাহ, আমি মহাবিপদে আছি। এরা আমাকে জেলখানায় আটকে ফেলেছে। কোনো কারণ ছাড়াই রোজ রাতে প্যাথেড্রিন ইঞ্জেকশন দিচ্ছে। দিনে দিচ্ছে কড়া ঘুমের ওষুধ। আপত্তি করলেই বিছানার সঙ্গে হাত পা বেঁধে রাখছে। আমি শায়লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, সম্ভব হয়নি। এই ক্লিনিকের ব্যবসায়ী হচ্ছে রোগীকে আতপাগল বানিয়ে চিকিৎসার নামে দীর্ঘদিন আটকে রাখা। যত বেশি দিন রাখতে পারে তাদের ততই লাভ। আমি মানছি আচার নিয়ে আমার অবসেশন আছে। এই অবসেশনের অর্থ কি আমি ভায়োলেন্ট মানসিক রোগী? সানাউল্লাহ,
তুমি আমাকে যেভাবেই পারো নরক থেকে উদ্ধার করো। ইতি আবু করিম। পুনশ্চ যে মেয়েটি এই চিঠি তোমার হাতে দিবে তাকে 10 টাকা দিয়ে দেবে। সানাউল্লাহ মানিব্যাগ খুলে 10 টাকার একটা নোট এগিয়ে দিলেন। রেণুকা হতভম্ব গলায় বলল, 10,000 টাকা দেবার কথা, 10 টাকা দিচ্ছেন কেন? আমি নিজে পড়েছি 10,000 টাকা লেখা ছিল। সানাউল্লাহ বললেন, 1000 শব্দটা কালি দিয়ে কাটা। তোমার হাতে যখন চিঠি দিয়েছে তখন আমার বন্ধু 1000 কেটে দিয়েছে। এই দেখো। রেণুকার চোখ বড় বড় করে বলল, অতি বদলোক তো। সানাউল্লাহ বললেন, বদলোক না, অতি বুদ্ধিমান লোক। এমন একজন বুদ্ধিমান মানুষকে পাগল হিসেবে তোমরা আটকে রেখেছ। তুমি 10 টাকা নিয়ে বিদায় হও। আরেকটা কথা, আমার বন্ধুকে তুমি যদি এখন কোনো ঝামেলা করো তাহলে তুমি নিজে বিরাট যন্ত্রণায় পড়বে। কি যন্ত্রণায় পড়ব সেটা এখনো চিন্তা করি নাই। যাই হোক, চা খাবে? চা খেতে চাইলে চা খাওয়াতে পারি। রেণুকা থমথমে গলায় বলল, চা খাবো না। সানাউল্লাহ বললেন, 10 টাকা পেয়ে তুমি মন বেশি খারাপ করে ফেলেছ। এটা তো মা ঠিক না। এই 10 টাকা রোজগার করতে একজন ভিক্ষুকের 4 ঘন্টা কঠিন পরিশ্রম করতে হয়। রেণুকা বলল, আমার উপর এত বড় চালাকি কেউ করে নাই। সানাউল্লাহ বললেন, এতে তোমার খুশি হওয়া উচিত। চালাকের সঙ্গেই মানুষ চালাকি করে, বোকার সঙ্গে করে না। 10 টাকার ঘটনায় প্রমাণিত হল তুমি বোকা না। রেণুকা কোনো কথা না বলে ছুটে বের হয়ে গেল। সানাউল্লাহ ঝিম ধরে বসে আছেন। বন্ধু আবু করিমকে কিভাবে জেল থেকে বের করবেন বুঝতে পারছেন না। ডক্টর জোহরা খানম কঠিন পনির, অর্থাৎ কঠিন চিজ। বিষয়টা নিয়ে যে আইনুদ্দিনের সঙ্গে পরামর্শ করবেন তাও সম্ভব না। মানুষের জ্বর যেমন মাথায় উঠে যায়, আইনুদ্দিনের অঙ্ক মাথায় উঠে গেছে। রেণুকা মেয়েটার গা থেকে যেমন ফিনাইলের গন্ধ আসছিল, আইনুদ্দিনের গা থেকে এখন অঙ্কের গন্ধ আসছে। বাবা, তোমার কি হয়েছে? সানাউল্লাহ চমকে তাকালেন। ভূতকন্যা ডমরু তার কোলে বসে আছে। এই মেয়েটা তাকে প্রায় চমকাচ্ছে। যখন তখন কোলে এসে বসছে, ঘাড় ধরে ঝুলছে। ডমরুকে আজ কুচকুচে কালো দেখাচ্ছে। সানাউল্লাহ চমকে ওঠার এটাও একটা কারণ। হোমরু ডমরু সবসময় এক চেহারায় দেখা দেয় তা না, এক এক দিন এক এক চেহারায় উদয় হয়। সানাউল্লাহ তার বিপদের কথা বললেন। ডমরু বলল, তুমি হামিদ চাচার কাছে যাও, উনিই ব্যবস্থা করে দেবেন। সানাউল্লাহ ভূতমের দিকে তাকিয়ে বললেন, ইউ নটি ভূত গার্ড, ভালো বুদ্ধি দিয়েছ। হামিদুর রহমান পরিচিত কাউকে সেইভাবে চিনতে না পারলেও সানাউল্লাহকে চিনলেন এবং আনন্দিত গলায় বললেন, কেমন আছো? তোমার নাম ভুলে গেছি, কিন্তু চেহারা মনে আছে। তুমি জাবিনের বাবা, হয়েছে? জি হয়েছে। ব্যাটারি চিকিৎসা চলছে তো? এই চিকিৎসায় এখন অনেক সুস্থ আছি, স্মৃতিশক্তি অনেকটাই ফিরেছে। সানাউল্লাহ বললেন, আপনার কাছে একটা কাজে এসেছি। হামিদ বললেন, আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে কাজে আসবে আর আমি মুখ ফিরিয়ে থাকব, এই ঘটনা কোনোদিন ঘটবে না। বলো কি কাজ? সানাউল্লাহ বললেন, এই চিঠিটা একটু পড়েন ভাইজান। হামিদ চিঠি পড়ে বললেন, কে আছো? গাড়ি বের করো। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি জাবিনের বাবাকে নিয়ে জিপে করে যাব। পেছনে আসবে মাইক্রোবাস। মাইক্রোবাসে যারা সবসময় থাকে তারা থাকবে, শুধু রাব্বানি যেন না যায়। এর মাথা অতিরিক্ত গরম। একে যতবার নিয়ে গেছি বিপদে পড়েছি। ডাক্তার জোহরা খানমের সামনে হামিদুর রহমান এবং সানাউল্লাহ বসা। জোহরা খানম চোখ শুরু করে তাকিয়ে আছেন। তিনি খবর পেয়েছেন ক্লিনিকের গেটের 2 জন দারোয়ান কিছুক্ষণ আগে দৌড়ে পালিয়ে গেছে। ক্লিনিকের ভেতর একটা মাইক্রোবাস ঢুকেছে, বাস ভর্তি সন্দেহজনক চরিত্রের লোকজন। রিসিপশনে যে মেয়েটা বসেছিল সে জানলা খুলে লাফ দিয়ে পালাতে গিয়ে পা ভেঙেছে। তাকে 3 নম্বর কেবিনে রাখা হয়েছে। জোহরা খানম ব্যাপার কিছুই বুঝতে পারছেন না। তিনি শীতল গলায় বললেন, আপনারা কি চান? হামিদ বললেন, আপনার ক্লিনিকের নাম ডাক শুনেছি, ভর্তি হওয়ার জন্য এসেছি। আমাকে একটা ভিআইপি কেবিন দিন। আমি ভিআইপি পারসন, রাজনীতির সঙ্গে জড়িত। জোহরা খানম বললেন, ভর্তি হতে চাইলেই তো ভর্তি হওয়া যায় না। আপনার সমস্যা কি, কেন ভর্তি হতে চাচ্ছেন তা জানাতে হবে। হামিদ বললেন, আমার ব্যাটারি খাওয়া রোগ হয়েছে। সকালে নাস্তার সঙ্গে একটা ব্যাটারি খাই। দেশি কিংবা চাইনিজ ব্যাটারি খেতে পারি না, স্টমাক আপসেট হয়। তবে আমেরিকান বা জার্মান ব্যাটারিতে সমস্যা হয় না। জোহরা খানম বললেন, পরিষ্কার বুঝতে পারছি আপনারা আমাকে ভয় দেখাতে এসেছেন। ভয়টা কেন দেখাতে চাচ্ছেন বুঝতে পারছি না। চাঁদা চান?
যে প্রতিষ্ঠান মানসিক রোগীদের সমস্যায় নিবেদিত তার কাছ থেকে চাঁদা তুলবেন? সানাউল্লাহ বললেন, ম্যাডাম, চাঁদা তুলতে আসিনি। আপনার প্রেশার মাপার যন্ত্রটা দিন। প্রেশার মাপার যন্ত্রে হাত দিয়ে বলবো ইহা সত্য। আমার প্রেশারের সমস্যা আছে, কাজেই প্রেশার মাপার যন্ত্রে হাত রেখে মিথ্যা বলবো না। হামিদ বলল, চড়থাপ্পড় দেওয়ার জন্যও আসি নাই। মেয়ে হচ্ছে মাতৃজাতি, মায়ের পদতলে সন্তানের বেহেশত, হাদিসের কথা। তাহলে চান কি? হামিদ বললেন, কি চাইতে এসেছি এখন ভুলে গেছি। বেশিক্ষণ আমার কোনো কথা মনে থাকে না। যদিও ব্যাটারির চিকিৎসা চলছে, তবে এই চিকিৎসার ফল বেশিক্ষণ থাকে না। অবশ্যই চিন্তার কিছু নাই, আমার ভাই সঙ্গে আছে, সে আমাকে মনে করিয়ে দিবে এবং যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ম্যাডাম, কিছু মনে নিবেন না। আমি মাঝে মাঝে স্লোগান দিব, পলিটিক্যাল লোক তো, স্লোগান না দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। জোহরা খানম বিড়বিড় করে বললেন, ও গড। হামিদ সানাউল্লাহর দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, কী জন্যে অ্যাকশনের ঘোষণা দিয়েছি কিছুই মনে নাই। সানাউল্লাহ কানে কানে মনে করিয়ে দিলেন। জোহরা খানম বললেন, আমি ধৈর্যের শেষ সীমানায় উপস্থিত হয়েছি। পুলিশ ডাকা ছাড়া এখন আর আমার হাতে অপশন নাই। হামিদ বললেন, অবশ্যই পুলিশ ডাকবেন, আপনাকে ডাকতে হবে না, আমিই ডেকে দিব। ম্যাডাম, মেয়েছেলেরা অনেক ধৈর্যশীল হয়, আপনার ধৈর্য কম। এর একমাত্র কারণ আপনার গোফ। গোফের জন্য আপনার মধ্যে কিছু পুরুষ স্বভাব চলে এসেছে। পুরুষদের ধৈর্য কম হয়। আপনি সকালে ঘুম থেকে উঠে শেভ করে ফেলবেন। ধৈর্য ফিরে পাবার এইটাই একমাত্র পথ। জোহরা খানম থমথমে মুখে হাতে টেলিফোন নিলেন, নিচু গলায় কিছু কথা বললেন। কি কথা, কার সঙ্গে কথা, কিছুই বোঝা গেল না। দুটা শব্দ শুধু বোঝা গেল, চাঁদাবাজ এবং সন্ত্রাসী। হামিদ মোটেই বিচলিত হলেন না। হামিদের একজন অ্যাসিস্ট্যান্ট দরজায় উকি দিল, খড়খড়ে গলায় বলল, ওস্তাদ, কিছু লাগবে? হামিদ বললেন, একটা ওয়ান টাইম রেজার নিয়ে এসো। ম্যাডাম কোপ ফেলে দিতে রাজি হয়েছেন, আর বিশেষ পানি লাগবে এক গ্লাস। অ্যাসিস্ট্যান্ট দ্রুত বের হয়ে গেল। জোহরা বেগম বললেন, থানার সঙ্গে যোগাযোগ হয়েছে, 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। হামিদ বললেন, রাস্তায় যেমন যানজট, 1 ঘন্টার আগে পুলিশ আসবে না, আপনি নিশ্চিত থাকেন। এর মধ্যে লক্ষ্মী মেয়ের মতো গোপ ফেলে দিন। আপনার জন্য পানি আনা হবে, পানিটা খান। দৈনিক 7 গ্লাস পানি খাওয়া দরকার। পানি যত খাবেন তত ভালো। এর মধ্যে ওসি সাহেবের সঙ্গে আরেকবার যোগাযোগ করে তাড়াতাড়ি আসতে বলুন। আমার নামটা বলুন। আমার নাম কমিশনার হামিদ। বাজারে প্রচলিত নাম চ্যাপ্টা হামিদ, অথচ আমার মধ্যে চ্যাপ্টা কিছুই নাই। রিসিপশনিস্টের ঘর থেকে বিকট ঝনঝন শব্দ হল। মনে হচ্ছে টিভি ভাঙা হয়েছে। পিকচার টিউব ফাটলে এমন বিকট আওয়াজ হয়। ওয়ান টাইম রেজার এবং 1 গ্লাস পানি চলে এসেছে। জোহরা খানম দ্বিতীয় দফায় থানায় টেলিফোন করলেন। চ্যাপ্টা হামিদ শব্দ দুটা কয়েকবার শোনা গেল। টেলিফোন বার্তা শেষ হবার পর জোহরা খানমের মুখ ছাইবর্ণ হয়ে গেল। তার কথাবার্তাও খানিকটা জড়িয়ে গেল। তিনি হাতে ওয়ান টাইম রেজার নিতে নিতে বললেন, আপনারা যা বলছেন তা যদি করি তাহলে কি আপনারা বিদায় হবেন? হামিদ দরাজ গলায় বললেন, অবশ্যই, আমি ওয়ান ওয়ার্ড ম্যান, এক কথার মানুষ। সানাউল্লাহ বললেন, আমরা শুধু যাওয়ার সময় আপনাদের একজন পেশেন্টকে নিয়ে যাব। পেশেন্টের নাম আবু করিম। জোহরা খানম বাথরুমে ঢুকে গেলেন। বাথরুম থেকে বের হবার পর তাকে অদ্ভুত দেখাতে লাগল। হামিদ বললেন, কোপ থাকা অবস্থাতেই তো ভালো ছিল, এখন ওনার চেহারায় বাদর বাদর ভাব চলে এসেছে। যখন গোপ ছিল তখন সবাই তাকিয়ে থাকত গোপের দিকে, এখন গোপ ফেলে দেবার কারণে পুরো মুখ একসঙ্গে চোখে পড়ছে বলে এই অবস্থা। যাই হোক, ম্যাডাম, গ্লাসের পানিটা এক চুমুকে খেয়ে ফেলুন, আমরা বিদায় হই। বিনা বাক্য ব্যয়ে জোহরা খানম পানির গ্লাস শেষ করলেন। হামিদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে দেয়া হয়েছিল কোমরের পানি, এটা আমার শাস্তির একটা অংশ। মেয়েছেলের গায়ে তো হাত তুলতে পারি না, কোমরের 1 গ্লাস পানি খাইয়ে দিই। সপ্তাহখানি কিছু খেতে পারবেন না, ক্রমাগত বমি করবেন, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হামিদের কথা শেষ হবার আগেই জোহরা খানম টেবিল ভাসিয়ে বিকট শব্দে বমি করলেন। রিসিপশনিস্টের ঘরের টেলিভিশনের পিকচার টিউব ফাটার সময় যে আওয়াজ হয়েছিল তার চেয়েও বড় আওয়াজ হল। শব্দ কি কারণে হয়েছে দেখার জন্যে ভীত চোখে যে নার্স উকি দিল তার নাম রেণুকা। সানাউল্লাহ আনন্দিত গলায় বললেন, রেণুকা, মা কেমন আছো? রেণুকা জবাব দিল না। আতঙ্কে তার চোখ ছাইবর্ণ হয়ে গেল। সানাউল্লাহ বললেন, আমার বন্ধু আবু করিমের মতো রোগী এখানে কয়জন আছে ঠিকমতো বলো। পাগল না, অথচ পাগল বানিয়ে চিকিৎসা হচ্ছে। রেণুকা বলল, 3 জন।
সানাউল্লাহ বললেন, এই 3 জনকে দ্রুত ছাড়ার ব্যবস্থা করো। আমাদের মাইক্রোবাস আছে, মাইক্রোবাসে তুলে দাও। অর্ডার তোমার ম্যাডামই দিতেন, উনি বমির ওপর আছেন, অর্ডার দেওয়ার মতো অবস্থা তার না। রেণুকা তাকাল জোহরা খানমের দিকে। জোহরা খানম কিছু একটা বলতে গিয়ে আবারও বিকট শব্দে বমি করলেন। হামিদ বললেন, এই ক্লিনিকে যারা কাজ করছে সবাই দোষী, প্রত্যেককেই বিশেষ পানি খাওয়ানো উচিত, অপরাধের শাস্তি। রেণুকা মা, তোমাকে যা করতে বলা হয়েছে তা করো, তারপর তুমি নিজে কোমর থেকে একটা পানি তুলে খেয়ে ফেলবে। তোমাকে মা ডেকে ফেলেছি, এই জন্যে কনসেশন। আমার সামনে পানি তুলবে, আমার সামনে খাবে, ঠিক আছে লক্ষ্মীমা আমার? জাবিন দুবাই এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছে। সেখান থেকে খুশি খুশি গলায় বাবাকে টেলিফোনে জানিয়েছে, বাবা, আর মাত্র 12 ঘন্টার মধ্যে তোমার সঙ্গে দেখা হবে। সানাউল্লাহ বললেন, একা আসছিস নাকি জামাইও সঙ্গে আছে? জাবিন বলল, ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। ঢাকায় অনেক কাজকর্ম, তাকে সেসব দেখতে হবে। ঢাকায় আবার কি কাজকর্ম? জাবিন বলল, তুমি ভুলে গেলে? তোমার জমিটা ডেভেলপারকে দিতে হবে না? ওদের সঙ্গে চুক্তি করতে হবে না? সানাউল্লাহ বললেন, তাই তো ভুলে গিয়েছিলাম। তুমি আছো কেমন বাবা? আমি ভালো আছি, অমরু ডমরুও ভালো আছে। অমরু গতকাল বৃষ্টিতে ভিজছে বলে ক্রমাগত হাঁচি দিচ্ছে। এমন অবাধ্য হয়েছে, বললাম বৃষ্টিতে ভিজবি না, আবার হোমরু ডমরু। আচ্ছা, থাক হোমরু ডমরুর কথা। আর কিছু জানতে চাস? আবু করিম চাচার শরীরের অবস্থা কেমন? খুবই ভালো। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন? যেভাবে ছাড়া পাবার কথা সেভাবে ছাড়া পাইনি। আমি আর তোর হামিদ আঙ্কেল আমরা ধমকাধমকি দিয়ে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে এসেছি। কি বলছো এসব? সানাউল্লাহ বললেন, পুলিশ তোর হামিদ আঙ্কেলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই নিয়ে সামান্য ঝামেলা হয়েছে। তোর হামিদ আঙ্কেল অ্যারেস্টের সময় বিএনপির পক্ষে একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। তিনি ভুলে গেছেন যে এখন তিনি আওয়ামী লীগের। অ্যারেস্টের সময় সাংবাদিকরা ছিল তো, সব পত্রিকায় ছবিসহ ছাপা হয়েছে। আওয়ামী নেতারা অত্যন্ত বিরক্ত হয়েছেন। তারা এক বিবৃতিতে বলেছেন, এটা বিএনপির এক ধরনের কারসাজি। তারা হামিদকে আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করতে চাচ্ছে। আসলে তিনি কখনো আওয়ামী লীগে ছিলেন না। অদ্ভুত অদ্ভুত সব কথা বলছো বাবা। সানাউল্লাহ বললেন, অদ্ভুত কথা কিছু বলছি না রে মা, পুলিশ আমাকেও খুঁজছে। কি বলছো তুমি? তোর হামিদ আঙ্কেলের সঙ্গে আমিও তো ছিলাম, তবে তোর চিন্তার কিছু নাই। পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না, আমি পলাতক। কোথায় পালিয়েছ? সেটা তো মা তোকে বলা যাবে না। শেষে পুলিশের চাপে তুই বলে ফেলবি। রিমান্ডে নিয়ে গেলে কথা বলা ছাড়া উপায় নেই। জেলে যেতে আমার কোনো সমস্যা নেই, হোমরু ডমরুকে নিয়ে সমস্যা। বিনা কারণে ওরা কেন আমার সঙ্গে জেল খাটবে? আর শোন, তুই কোনো চিন্তা করবি না, বাসায় রফিক আছে, সে তোদের রান্নাবান্না করে খাওয়াবে। আমি মাঝে মধ্যে খোঁজ খবর নেব। বলেই সানাউল্লাহ টেলিফোন রেখে দিলেন। এখন কথা বাড়ানো মানেই ঝামেলা। নরুন্দ সাহেব কঠিন চোখে তাকিয়ে আছেন, রাগে গনগন করছেন, কথাও ঠিকমতো বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে, মুখে থুতো এসে পড়ছে। নরুন্দ বললেন, আপনি কি মনে করে 4 লোক নিয়ে আমার বাড়িতে এসে উঠলেন? কোন সাহসে এই কাজটা করলেন? আমার বাড়িটা কি সরাইখানা? সানাউল্লাহ হাসি হাসি মুখে বললেন, এরা সবাই সমাজের বিশিষ্ট ব্যক্তি। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন ডাক্তার। বাকি দুজনের পরিচয় এখনো জানি না। এরা দুজন এখনো ঘোরের মধ্যে আছেন, ঘোর কাটলেই পরিচয় পাব। তবে এই দুজনও বিশিষ্ট ব্যক্তি। বিশিষ্ট ব্যক্তির আমি ক্যাথা পড়ি। সানাউল্লাহ বললেন, শুধু শুধু কাঁথা পড়বেন কেন স্যার? আমরা একটা ঘরে সবাই থাকব। কথায় আছে না, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। আমরা মাত্র 5 জন। আমি আপনার সুজন? আপনার কথা বলছি না স্যার, আমরা 5 বন্ধু সুজন। আমাদের একটা ঘর দিলেই চলবে, আর কিছু লাগবে না। মেঝেতে পাটি পেতে সবাই শুয়ে থাকব। আমার ঘর কোথায় যে থাকবেন? বসার ঘরে শুয়ে থাকব, এবং তার জন্যে পেইং গেস্ট হিসেবে আপনাকে টাকা দেব। এই কথায় নরুন্দ খানিকটা নরম হল, বিরক্ত গলায় বললেন, পার পার্সন কত করে দেবেন? সেটা আপনি ঠিক করে দিন। ফুড অ্যান্ড লজিং, বাইরে হোটেলে খাওয়া আমাদের জন্য সমস্যা। খাওয়া নিয়ে চিন্তা করবেন না, যা খেতে দিবেন তাই খাবো। সিম্পল ডাল ভাতও চলবে। আমাদের কাছে নানা ধরনের আচার আছে, আচার দিয়ে খেয়ে ফেলব। জনপ্রতি 1000 টাকা করে দিতে হবে। রাজি আছেন কিনা বলুন, 1 পয়সা কম হবে না।
সানাউল্লাহ বললেন, আমি রাজি, শুধু একটা অনুরোধ, আমার সঙ্গে দুটা ভূতের বাচ্চা থাকবে, ওদের ফ্রি করে দিতে হবে। নরুন্দ হতভম্ব গলায় বলল, ফাজলামি করছেন? সানাউল্লাহ বললেন, ফাজলামি করব কেন স্যার? এই যে এরা দুজন আপনার সামনেই আছে, দুই ভাই বোন। ভাইটার নাম হোমডু, বোনটার নাম ডমরু। এই তোমরা সালাম দাও, ইনি বিখ্যাত ভূত বিশেষজ্ঞ নরুন্দ সাহেব। নরুন্দ চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। সানাউল্লাহ বললেন, স্যার, এরা আপনাকে সালাম দিয়েছে। নরুন্দ বললেন, আপনার চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই যে আপনি বিরাট এক ফাজিল লোক। মায়ের কাছে মাসির গল্প ফেঁদেছেন, আমার কাছে ভূতের বাচ্চার গল্প। সানাউল্লাহ বললেন, এই মুহূর্তে আপনি ওদের দেখতে পারছেন না, কারণ এরা দেহ ধারণ করেনি। আপনার উগ্র মেজাজ দেখে ভয় পেয়েছে, ভয় পেলে এরা দেহ ধারণ করতে পারে না। নরুন্দ হুঙ্কার দিলেন, স্টপ ইউ চিটার। সানাউল্লাহ চুপ করে গেলেন। হোমডু ডুমরু ভালো ভয় পেয়েছে। দুজন লাফ দিয়ে সানাউল্লাহর কোলে উঠে পড়েছে। ডমরু নানা ভঙ্গিমায় নরুন্দ সাহেবকে ভেঙচি দিচ্ছে। রক্ষা যে তিনি সেই ভেঙচি দেখছেন না, দেখতে পেলে তার খবর হয়ে যেত। পত্রিকায় সানাউল্লাহর হাসি হাসি মুখের ছবি ছাপা হয়েছে। ছবির ওপরে লেখা, একে ধরিয়ে দিন, সমাজের উপকার করুন। বিজ্ঞাপন দিয়েছেন ডাক্তার জুহুরা খানম এবং তাকে ধরিয়ে দেবার জন্য নগদ 10,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। পত্রিকায় ঘটনার বিবরণ হিসেবে বলা হয়েছে, সানাউল্লাহ নামের এই লোক ক্লিনিকে শুধু যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তা না, ক্লিনিকের প্রতিটি সদস্যকে কমোডের নোংরা পানি খেতে বাধ্য করেছে। ক্লিনিকের 3 জন ভয়ঙ্কর মানসিক রোগীকে নিয়েও পালিয়ে গেছে। পত্রিকা কোলে নিয়ে জাবিন স্তব্ধ হয়ে বসে আছে। জাবিনের পাশে তার স্বামী মাসুদ। রফিক দুজনকেই চা দিয়েছে। জাবিন চায়ের কাপে চুমুক দেয়নি। মাসুদ তৃপ্তির সঙ্গে চা খাচ্ছে। মাসুদ স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি কিছু মনে করো না, তোমার বাবা অতি বিপজ্জনক একজন ব্যক্তি। জাবিন বলল, আমার বাবা বিপজ্জনক ব্যক্তি? হ্যাঁ, তুমি আমার কথায় রাগ করবে, তারপরেও বলি, যে মানুষ দেশে বিপজ্জনক সে বিদেশেও বিপজ্জনক। জাবিন বলল, তুমি চাচ্ছ না যে আমার বাবা বিদেশে যাক, সে তার মেয়ের সঙ্গে বাকি জীবনটা কাটাক? মাসুদ বলল, আমার অনেস্ট অপিনিয়ন হল নো। তিনি যে ধরনের মানুষ, তাকে সারাক্ষণই চোখে চোখে রাখতে হবে। সেই সময় তোমার নেই, আমারও নেই। জাবিন বলল, আমার 4 বছর বয়সে মা মারা গেলেন। বাবা দ্বিতীয়বার বিয়ে করেননি, আমাকে একা বড় করেছেন। তিনি তার জীবনটা দিয়ে দিলেন আমার জন্যে। তার উত্তরে আমি কি করলাম? বাবাকে ফেলে রেখে বিদেশে সুখের সংসার পাতলাম। মাসুদ বলল, ইমোশনাল কথাবার্তা বলার তো এখানে কিছু নাই। পুরো ব্যাপারটা আমাদের রেশনালি দেখতে হবে। তোমার বাবার আছে তার জীবন, আমাদের আছে আমাদের জীবন। জাবিন চোখ মুছতে মুছতে উঠে দাঁড়াল। রফিককে বলল, রফিক, আমার জন্য একটা ইয়েলো ক্যাব নিয়ে এসো। মাসুদ বলল, কোথায় যাচ্ছ? জাবিন বলল, হামিদ চাচার কাছে যাচ্ছি, বাবার ঘটনাটা কি জানি। চলো, আমিও যাচ্ছি। জাবিন বলল, তোমাকে যেতে হবে না। বাবাজি কি পরিমাণ বিপজ্জনক মানুষ, এটা তুমি গবেষণা করে বের করো। হামিদ জামিনে ছাড়া পেয়েছেন। 30টা গাঁদা ফুলের মালা এবং 2টা টাকার মালা গলায় পরিয়ে তাকে জেল গেট থেকে খোলা জিপে তোলা হল। তিনি হাসি মুখে সবার দিকে তাকিয়ে হাত নাড়তে লাগলেন। জিপ কিছুক্ষণ চলার পরে তিনি ভুলে গেলেন যে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন নাকি জেলে যাচ্ছেন। রাব্বানী তার পাশেই দাঁড়িয়ে, ইচ্ছা করলেই তাকে জিজ্ঞেস করতে পারেন। তা তিনি করলেন না। নেতার স্মৃতি নষ্ট হয়ে গেছে শুনলে শিষ্যদের মনোবল ভেঙে যেতে পারে। তিনি আদুরে গলায় ডাকলেন, রাব্বানী। রাব্বানী বলল, জি ওস্তাদ। ওস্তাদ বলবা না রাব্বানী? ওস্তাদ বললে নিজেকে ট্রাক ড্রাইভার লাগে। এখন থেকে যতবার রাব্বানী বলবো ততবারই জি নেতা বলে সাড়া দিবে। অবশ্যই। রাব্বানী। জি নেতা। হামিদ জনগণের উদ্দেশ্যে চলন্ত জিপ থেকে হাত নাড়তে নাড়তে বললেন, রাজনীতিতে সবসময় নতুন কিছু করতে হয়। যেই নতুন কিছু করবে পাবলিক খাবে। সামনের ডাস্টবিনে কাক কাকা করছে, দেখেছ? জি নেতা। কাকদের দেখে মাথায় একটা আইডিয়া এসেছে। সব নেতারা কাঙালি ভোজন করান, আমি করাবো কাক ভোজন। গরুর মাংসের তেহারি বানিয়ে সব ডাস্টবিনে দিয়ে আসবে। কবে করব? আমার জন্মদিনে করবে। তবে আমার জন্মদিন কেউ জানে না, আমিও জানি না। তোমরা বিবেচনা করে একটা তারিখ বের করো। আবার খেয়াল রেখো, গুরুত্বপূর্ণ কোনো তারিখের সঙ্গে যেন ক্ল্যাশ না করে।
বুঝতে পারছ? পানির মতো পরিষ্কার। ৭ মার্চ, ১৫ আগস্ট এইসব তারিখ বাদ। হামিদ ঘরে ফিরে দেখেন জাবিন মুখ শুকনা করে বসে আছে। তিনি আনন্দে অভিভূত হলেন। হামিদ চিরকুমার মানুষ, জাবিন তার কাছে কন্যার চেয়েও বেশি। জাবিন কদমবুচি করতেই তার চোখে পানি এসে গেল। জাবিন বলল, আপনার শরীরের এই অবস্থা কেন চাচা? গালটাল ভেঙে কি হয়েছে? চোখের নিচে কালি। হামিদের মনে হল তার সাঙ্গপাঙ্গদের কেউ কোনোদিন বলেনি তার শরীরের অবস্থা খারাপ। এই মেয়েটা বলছে। হামিদ বললেন, জনগণের সেবা করতে গিয়ে অবস্থা মা। জাবিন বলল, অনেক জনগণের সেবা করেছেন, আর লাগবে না। আমি বাবার সঙ্গে আপনাকেও অস্ট্রেলিয়া নিয়ে যাব। এখানে আপনার দেখাশোনার কেউ নেই। বাকি জীবন আমি আপনাদের দেখাশোনা করব। হামিদের চোখে দ্বিতীয়বার পানি এসে গেল। জাবিন বলল, আপনার জন্য কিছু উপহার এনেছি, দেখুন পছন্দ হয় কিনা। একটা ভেড়াল্লমের গায়ের চাদর, একটা মানিব্যাগ। সাধারণ মানিব্যাগ না, এর ভেতর ট্র্যাকিং ডিভাইস আছে। ধরুন মানিব্যাগ চুরি গেল, স্যাটেলাইটের মাধ্যমে খুঁজে বের করা যাবে কোথায় আছে। একটা সোলার এনার্জি টর্চলাইট এনেছি, ব্যাটারি ছাড়া চলবে। দুপুর ৩টা বাজে। জাবিন ফেরেনি। মাসুদ একাই খেতে বসেছে। রফিক যত্ন করে খাওয়াচ্ছে। রফিকের রান্না ভালো। তুলা ভাই, আচার দিব? আচার দিয়া খাবেন? মাসুদ বলল, দাও। বিদেশে থেকে আচার দিয়ে ভাত খাওয়া ভুলে গেছি। বিদেশ হচ্ছে সসের দেশ। সস কি কোনোদিন বাঙালি আচারের ধারে কাছে আসতে পারে? মাসুদ তৃপ্তি করে আচার দিয়ে ভাত খেল। আচারটা অতিরিক্ত ঝাল, কিন্তু খেতে অসাধারণ। মাসুদ বলল, এটা কিসের আচার রে? রফিক বলল, পিঁপড়ার আচার। পিঁপড়ার আচার মানে? রফিক বলল, করিম স্যার বানাইছেন। এই আচারের নাম পিপিলিকা ক্রন্দন। মাসুদ বলল, যেগুলি কি আমি রসুনের খোসা মনে করছি সেগুলি পিঁপড়া? রফিক নির্বিকার ভঙ্গিতে বলল, জিদুল্লা ভাই, নজর করে দেখলি বুঝবেন। মাসুদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। রফিক বলল, বমি করবেন দুলা ভাই? সিলুমসি আনি? হামিদ জাবিনকে নিয়ে খেতে বসেছেন। তিনি বললেন, তোর বাবাকে পুলিশ খুঁজছে, এটা কোনো বিষয়ই না। আগামীকালের মধ্যে রিট করে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিব। তাতেও সমস্যা হলে গোপনে আগরতলা পাচার করে দিব। আগরতলায় আমার নিজের কেনা বাড়ি আছে, লোকজন আছে, কোনো অসুবিধা হবে না। বছরের পর বছর থাকতে পারি। তোর বাবা করেছেটা কি, মার্ডার? জাবিন কাঁদো কাঁদো গলায় বলল, এইসব কি বলছেন চাচা? বাবা মার্ডার করবে কেন? হামিদ বললেন, করলেও সমস্যা নাই, আমি আছি না। আমার উপর ভরসা রাখতে বল। আগরতলা পৌঁছামাত্র তার রেশন কার্ড হয়ে যাবে। ভোটার তালিকায় নাম উঠানোর ব্যবস্থা করব। ইন্ডিয়ান নাগরিক হিসেবে বাকি জীবন সেখানে থাকবে। হিন্দু ব্রাহ্মণ, নাম হরি ঠাকুর। জাবিন বলল, চাচা, আপনার মাথা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হামিদ বললেন, নষ্ট হবার পথেই ছিল। ব্যাটারি চিকিৎসার কারণে এখনও কিছুটা কন্ট্রোলের মধ্যে আছে। ভালো কথা, তোর বাবা কাকে মার্ডার করেছে? গুরুত্বপূর্ণ কেউ না তো? জাবিন বাসায় ফিরল সন্ধ্যার দিকে। মাসুদ বারান্দার ইজি চেয়ারে বসে আছে। তার মুখ থমথমে, চোখের দৃষ্টিতে ভরসাহারা ভাব। জেটলেগের কারণে ঘুমে চোখ জড়িয়ে আসছে, তারপরেও সে জেগে আছে। জাবিনের সঙ্গে কিছু কথা বলা দরকার। বারান্দায় বসে জাবিনের সঙ্গে কথাবার্তা কি হবে তার রিহার্সেল দুবার দিয়েছে। রিহার্সেলে মনে হয় কাজ হবে না। আসল সময়ে এলোমেলো হয়ে যাবে। তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। জাবিন বারান্দায় উঠে এসে বলল, হ্যালো। মাসুদ তার পাশের চেয়ার দেখিয়ে বলল, জাবিন, কথা আছে, বসো। জাবিন বসতে বসতে বলল, দুপুরে ঠিকমতো খেয়েছ? মাসুদ বলল, আচার দিয়ে এক গাদা ভাত খেয়েছি। প্রতিটি আইটেম সুস্বাদু ছিল। জাবিন বলল, গুড। কিসের আচার দিয়ে ভাত খেয়েছি জানতে চাও? জাবিন বলল, জানতে চাচ্ছি না। তুমি আরাম করে খেয়েছ, এটা ইম্পর্টেন্ট। আমের আচার দিয়ে খেয়েছ নাকি মরিচের আচার দিয়ে খেয়েছ সেটা ইম্পর্টেন্ট না। মাসুদ ঠান্ডা গলায় বলল, ইম্পর্টেন্ট। আমি পিঁপড়ার আচার দিয়ে খেয়েছি, কালো পিঁপড়ার আচার। কি বললে? কি বলেছি তুমি শুনেছ, দ্বিতীয়বার বলতে পারবো না। আমি তোমার বাবাকে বিপজ্জনক মানুষ বলেছিলাম বলে তুমি রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেলে। এখন বুঝেছ কেন বিপজ্জনক বলেছি? যে মানুষের ঘরে 3 বোতল পিঁপড়ার আচার, সে কি বিপজ্জনক না? জাবিন চুপ করে রইল। মাসুদ বলল,
একজন সাধু পুরুষ আশেপাশে সাধু নিয়ে চলাফেরা করে, একজন বিপজ্জনক মানুষের আশেপাশে থাকে বিপজ্জনক মানুষ। কাজের ছেলে রফিক হচ্ছে তার উদাহরণ। সে কি করেছে? আমার হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেছে। কাগজে কি লেখা পড়ে দেখো। মাসুদ পকেট থেকে কাগজ বের করে জাবিনের হাতে দিল। সেখানে লেখা, দুলাভাই সালাম নিবেন, আপনার সাথে আমার পুষতেছে না, কাজেই চলিয়া গেলাম। স্যার ফেরত আসিলে আবার আসিব ইনশাল্লাহ। ইতি রফিক মিয়া। জাবিন বলল, রফিক চলে গেছে? মাসুদ বলল, খালি হাতে যায়নি, আমার হ্যান্ডব্যাগ এবং একটা সুটকেস নিয়ে চলে গেছে। এই ছেলে আগেও চুরি করেছে। তোমার পিতা সব জেনে শুনে তাকে আবার রেখেছেন। তিনি বিপদ পছন্দ করেন। জাবিন বলল, বারবার বিপজ্জনক মানুষ বলার তো দরকার নেই, একবার বলেছ শুনেছি। মাসুদ বলল, তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে তুমি বাংলাদেশে তোমার বাবার সঙ্গে থেকে যাও। মহাবিপদ টেনে অস্ট্রেলিয়া নিয়ে যাবার কিছু নেই। তুমি দেশে থেকে বাবার সেবা করো, তোমার ভূত ভাই এবং ভূত বোনের সঙ্গে সময় কাটাও। তোমার জন্য ভৌতিক পরিবারই দরকার। জাবিন বলল, কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো। তুমি আমার সঙ্গে বাস করতে চাচ্ছ না? মাসুদ বলল, আমাদের আলাদা থাকাই বাঞ্ছনীয়। তোমার সঙ্গে থাকা মানে তোমার পিতার সান্নিধ্যে থাকা। আমার পক্ষে তা সম্ভব না, কিছু মনে করো না। আমি চলে যাচ্ছি, একটা হোটেলে গিয়ে উঠব। জাবিন বলল, আমি কি করব? মাসুদ বলল, তুমি তোমার বাবার বাড়ি পাহারা দেবে, ভূত ভাইবোনদের নিয়ে সাপলুডু খেলবে। জাবিন বলল, সামান্য একটা পিঁপড়ার আচার খেয়ে তোমার এই অবস্থা? মাসুদ কঠিন গলায় বলল, পিঁপড়ার আচার হয়তো সামান্য, কিন্তু পিঁপড়ার আচারের উদ্ভাবক সামান্য না, তিনি অসামান্য। আমি অসামান্যর সঙ্গে নেই। তাছাড়া পুলিশ ওনাকে খুঁজছে, ওনাকে না পেয়ে আমাকে ধরে নিয়ে যেতে পারে। বাংলাদেশের পুলিশ এই কাজটা করে। মূল আসামিকে না পেলে আত্মীয়স্বজন ধরে নিয়ে রিমান্ডে পাঠিয়ে দেয়। আমি হোটেল সোনারগাঁয়ে রুম বুক করেছি, 630 নম্বর রুম। তুমি যদি তোমার বিপজ্জনক বাবার কথা ভুলে গিয়ে আগামী পরশু অস্ট্রেলিয়া ফেরত যেতে রাজি থাকো, তাহলে হোটেলে চলে আসো। চিন্তা করার জন্যে তোমাকে 12 ঘন্টা সময় দিলাম। জাবিন বলল, ইউ গো টু হেল। মাসুদ বারান্দা থেকে নামল, শান্ত ভঙ্গিতে গেট পার হয়ে রাস্তায় নামল। ইউলো ক্যাব ডেকে উঠে পড়ল। জাবিন প্রথম কিছুক্ষণ কাঁদল, চেষ্টা করল বাবার সঙ্গে যোগাযোগ করার। রিং হয়, কেউ ধরে না। খালি বাড়িতে তার ভয় ভয় করতে লাগল। শেষে তার হামিদ চাচাকে টেলিফোন করে বলল, চাচা, আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। সব কথা শুনে বিরক্ত গলায় বললেন, কান্নাকাটি বন্ধ কর তো মা, জামাইকে টাইট দেবার ব্যবস্থা করছি। এক ট্রিটমেন্টে তোর জামাই সরল রেখা হয়ে যাবে। তুমি কি করবে? আমি কি করব সেটা আমার ব্যাপার। তুই আজ সকাল সকাল খেয়ে শুয়ে পড়, কাল তোর অনেক কাজ। কি কাজ? হামিদ বললেন, কাল আমি কাকভোজন করাচ্ছি। ঢাকা শহরে যত কাক আছে সবাইকে তেহারি খাওয়ানো হবে। বাবরচি হাজি কাল্লু মিয়া রাখবেন, তুই থাকবি তদারকিতে। রাত 10টায় রমনা থানার ওসি সাহেবের সঙ্গে হামিদ টেলিফোনে কথা বললেন। তিনি বললেন, অস্ট্রেলিয়া থেকে আমার ভাস্তি তার স্বামীকে নিয়ে এসেছে। তাদের মধ্যে কি এক কারণে ঝগড়া হয়েছে। জামাই একা উঠেছে হোটেল সোনারগাঁয়ে, রুম নম্বর 623। এরপর থেকে আমার ভাস্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত আমার ভাস্তিকে খুন করে ডেড বডি বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। ওসি সাহেব বললেন, বলেন কি? আপনি তদন্ত করলে মূল ঘটনা বের হয়ে যাবে। রাত 11টায় সোনারগাঁ হোটেলের বার থেকে মাসুদকে পুলিশ গ্রেপ্তার করল। মাসুদ তখন 2টা বিয়ার এবং 4 প্যাক ব্ল্যাক লেভেল হুইস্কি খেয়ে পুরোপুরি আচ্ছন্ন। ওসি সাহেব বললেন, আপনার স্ত্রীর ডেড বডি কোথায়? মাসুদ বলল, আমার স্ত্রীর ডেড বডি আমার স্ত্রীর কাছে। এটা সবার জন্যই সত্য। আমরা সবাই আমাদের ডেড বডি সঙ্গে নিয়ে ঘুরি, এটাই মানবজাতির নিয়তি। ওসি সাহেব বললেন, ডেড বডি কি বুড়িগঙ্গায়? মাসুদ বলল, বুড়িগঙ্গা বলা ঠিক না, নদী কখনো বুড়ি হয় না, নদী চিরযৌবনা। দয়া করে বলুন তরুণী গঙ্গা। এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। হোপ ক্লিনিক থেকে যে 3 জনকে বের করে আনা হয়েছে তাদের একজন ডাক্তার আবু করিম। দ্বিতীয়জনের পরিচয় জানা গেছে, তার নাম ইসমাইল হোসেন। তিনি হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক। তার ব্যবসায়ের পার্টনার বাল্যবন্ধু সোবহান এবং স্ত্রী জাহানারা এই 2 জন সলা পরামর্শ করে তাকে হোপ ক্লিনিকে ঢুকিয়ে দিয়েছিল। সঙ্গত কারণে ইসমাইল তার স্ত্রীর কাছে ফিরে যেতে চাচ্ছেন না। ইসমাইল হোসেনের সন্ধান চেয়ে সব বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন বের হচ্ছে।
সন্ধানদাতাকে 1,00,000 টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নরেন্দ সন্ধান জানেন, জিনিস তার বাড়িতেই আছে, সন্ধান দিয়েই টাকাটা হাতিয়ে নেওয়া যায়। তিনি অপেক্ষা করছেন, তার ধারণা পুরস্কারের টাকা আরও বাড়বে। তার ধারণা মিথ্যা না। তৃতীয় জনের জবুথবু ভাব এখনও কাটছে না। তিনি তার নামও বলছেন না, তবে তিনিও যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তা তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে। আজ নরেন্দের বাড়িতে প্রেতচক্রের আসর বসেছে। মহাবিজ্ঞানী আইনস্টাইনকে আহ্বান করা হবে। তার বিশেষ কারণ আছে। আইনুদ্দিনের অঙ্ক খানিকটা জট পাকিয়ে গেছে। তিনি মানুষের একটা সমীকরণও করেছিলেন, তার উত্তর এসেছে 00 গুণন 0.0। আইনস্টাইনকে কাগজপত্রগুলি দেখালে যদি কিছু হয়। অল্প সময়ের মধ্যেই চক্র সরব হল। নরেন্দ গোগো করা শুরু করলেন। নরেন্দের অ্যাসিস্ট্যান্ট তৃপ্তির গলায় বলল, স্যার এসে গেছেন, প্রশ্ন করুন। সানাউল্লাহ বললেন, স্যার আপনি কি এসেছেন? মহাবিজ্ঞানী আইনস্টাইন, আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। আপনাকে আমাদের বিশেষ প্রয়োজন। আমরা একটা ভূতের অঙ্ক শেষ করেছি, কাগজপত্রগুলি আপনাকে একটু দেখাব। নরেন্দ গোঁ করতে করতে বললেন, কাগজপত্র আমাকে দেখিয়ে লাভ নেই। আমি আইনস্টাইন না, আমি তার ছোট ভাই। আমার নাম রাইনস্টাইন। সানাউল্লাহ বললেন, জনাব আপনার পড়ালেখা কোন লাইনে? কোনো লাইনেই না, আমি মানসিক প্রতিবন্ধী। গো গো গো। নরেন্দের পাশেই বসেছিলেন আবু করিম। তিনি বললেন, ফাজলামির জায়গা পাও না। ভূতের ব্যবসা শুরু করেছ, গো বন্ধ। বন্ধ না করলে থাবড়া বন্ধ করব, বদমাশের বাচ্চা। নরেন্দ বলল, গালাগালি করছেন কেন? পরগাল চক্র এসব বিশ্বাস না করার অধিকার আপনার আছে, কিন্তু চক্রে বসে মিডিয়ামের মাধ্যমে আত্মা আনা অতি প্রাচীন এক পদ্ধতি। আবু করিম নিজেকে সামলাতে পারলেন না, আচমকা এক চল লাগিয়ে দিলেন। ক্ষিপ্ত গলায় বললেন, তুই তোর ঘরে যা, কাল তোকে আমরা পুলিশে ধরিয়ে দেব, বেটা বদের বাচ্চা। দুঃখিত, ব্যথিত, আহত নরেন্দ চক্র ছেড়ে দিয়ে নিজের শোবার ঘরে ঢুকে দেখেন দুটা বাচ্চা তাঁর বিছানায়, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বিছানায় বসে ছেলেটার দিকে তাকিয়ে হাসছে। ছেলেটা বিছানা থেকে প্রায় 2 ফুট উঁচুতে ভাসছে। নরেন্দ কাঁপা কাঁপা গলায় বললেন, তোমরা কি? শূন্যে ভাষা ছেলেটি বলল, আমার নাম হুমডু, আর এ আমার বোন, এর নাম ডমরু। আমরা ভূতের বাচ্চা। জীবনের প্রথম ভূত দেখে নরেন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। গোঁ শব্দ করতে লাগলেন। এই গোঁতে ভেজাল নেই, 100% আসল। এখন কথা হচ্ছে, নরেন্দ কি আসলেই কিছু দেখেছেন, নাকি এটা তার কল্পনা? বলা অত্যন্ত মুশকিল। নরেন্দের অ্যাসিস্ট্যান্ট আজগর তার গুরুকে হোপ ক্লিনিকে ভর্তি করেছে। গুরু চিকিৎসায় আছেন। আজগর তার গুরুকে নিয়ে বেকায়দায় আছে। ক্লিনিকে তিনি বেশিরভাগ সময় সুস্থ থাকেন, তবে মাঝে মাঝে তার উপর বাংলা ভাইয়ের প্রেতাত্মার ভর হয়। তখন ভয়ঙ্কর কাণ্ড ঘটে। সবচেয়ে বেকায়দায় আছে মাসুদকে নিয়ে পুলিশ। রিমান্ডে গিয়ে মাসুদ শুধু যে তার স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে তা না, শ্বশুর হত্যার দায়ও স্বীকার করেছে। একজনের ডেড বডি সে নাকি বুড়িগঙ্গায় ফেলেছে, আরেকজনেরটা শীতলক্ষায়। এখানেই শেষ না, মাসুদ 10 ট্রাক অস্ত্র মামলায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উদিচি গ্রেনেড হামলায় সে নিজে অংশগ্রহণ করেছে, এরকমও বলেছে। একমাত্র আনন্দে আছেন হামিদ সাহেব। তিনি ঠিক করেছেন এক জীবনে তিনি যা উপার্জন করেছেন তার সবই কাকদের সেবায় ব্যয় করবেন, কারণ তার সব অর্থই অসৎ অর্থ। ভালো কোনো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না, বরং কাকদের জন্য কিছু করা দরকার। তিনি তার কলাবাগানের 3 তলা বাড়ির নাম দিয়েছেন কাককুঠির। তিনি তার অ্যাসিস্ট্যান্ট রাব্বানিকে ডেকে বলেছেন, তার মৃত্যুর পর যেন কবরে লেখা হয়, এখানে শুয়ে আছেন কাকদের নয়নের মণি, দেশখ্যাত কাকদরদি নেতা হামিদুর রহমান। পরিশিষ্ট, মাসুদ স্ত্রী এবং শ্বশুর হত্যার দায় থেকে অব্যাহতি পেয়েও জেলে আছে, কারণ 10 ট্রাক অস্ত্র মামলা ও উদিচি গ্রেনেড হামলা মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে। মাঝে মাঝে পত্রিকায় খবর আসছে বিদেশি নাগরিক জনাব মাসুদ 10 ট্রাক অস্ত্র মামলা ও উদিচি গ্রেনেড হামলা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। সানাউল্লাহ তার বন্ধুদের নিয়ে কোথায় আছেন কেউ জানে না। একদিন শুধু জাবিন টেলিফোন পেল, মা, মহা বিপদে আছি। আগে শুধু ডমরু বাবা ডাকত, এখন হোমডো বাবা ডাকা শুরু করেছে, এবং 2 ভাই বোনই ঘোষণা দিয়েছে তাদের বাবা মা ফিরে এলেও তারা বাবা মার কাছে যাবে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না, মহা বিপদে পড়েছি।
শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।